সুপর্ণা ইউনিভার্সিটি থেকে ফিরে মাকে বলল, কি ব্যাপার মা, বাড়িটা আজ এত থমথমে কেন? আজও নিশ্চয়ই বৌদির সঙ্গে কোনো অশান্তি বাঁধিয়েছ। এই সময় তো বৌদি নিচেই থাকে। তোমার নাতিবাবুও তো তোমার সঙ্গে এই সময় বকবক করে। চা খাওয়া হয়নি নিশ্চয়ই। সরমা দেবী বললেন, তুই তো শুধু আমাকেই অশান্তি করতে দেখিস। আজ কি নিয়ে হয়েছিল? সরমা বললেন, কি আবার হবে, ফ্রিজ থেকে একটা ছানা বড়া খেয়েছিলাম, সেই নিয়ে বৌমা যা নয় তাই বলে অপমান করলো। ছেলেটা ঘণ্টাখানেকের জন্য আমার কাছে আসে, তাকে আজ আসতেই দিল না, এমনকি বিকেলের চাটুকু পর্যন্ত দিল না। সুপর্ণা বলল, মা সত্যি বলছি, রোজ রোজ আমার এই অশান্তি ভালো লাগছে না। তুমি বৌদিকে না জিজ্ঞেস করে খেলেই বা কেন? কেন, কিছু খেতে ইচ্ছে হলে খেতে পারবো না? এই সংসারে আমার কি কোনো অধিকার নেই? তোর বৌদি যখন খায় তখন আমাকে জিজ্ঞেস করে? ভালো মন্দ জিনিস তো আজকাল চোখে দেখতেই পায় না। তুই তো নিজে চোখে তো সেদিন দেখলি, ছুটির দুপুরে বৌমা বিরিয়ানি আরও কত কিছু আমিষ পদ রাঁধল। আমাকে কি দিয়ে ভাত দিল? একটা টলটলে নিরামিষ ঝোল আর আলু সেদ্ধ। আমার জন্য একটু পোলাও রেঁধে দিতে পারতো না? সুপর্ণা বলল, মা সেদিন আমারও খুব কষ্ট হয়েছিল, খাবারটা গলা দিয়ে নামছিল না। বাবা যদি তার সব সঞ্চয়টুকু শেষ করে এই মার্বেল বসানো দোতলা বাড়ি না করে তোমার জন্য কিছু টাকা রেখে যেত, তাহলে দাদা বৌদি তোমার সঙ্গে এই হেনস্থা করতে পারতো না। এই বাড়ি তোমাকে খেতে দেবে না আমাকে খেতে দেবে, সেই তো দাদার রোজগারের ওপর নির্ভর করা। আমার বিয়ে দেবে বলে যে 5 লাখ টাকা বাবা রেখে গেছিল, সেটাও তো জলে গেল। সরমা বললেন, আসলে বৌমা তো এমন ছিল না, হেলাচ্ছেদ্দা করে হলেও ঠিক সময়ে 3 বেলা খাবারটা দিত, কখনো সখনো এক আধটা মিষ্টিও দিত। কিন্তু তুই যেদিন থেকে বিয়ে ভেঙে এই বাড়িতে এলি, তখন থেকেই বৌমা নানা ছুতোয় বাড়াবাড়ি রকমের অশান্তি করে চলছে। সুপর্ণা বলল, মা বিয়েটা তো দাদাই ঠিক করেছিল, তুমিও দাদার মতে মত দিয়েছিলে। আমার মতামত তো জানতেই চাওনি। ছেলেটি তো পছন্দ হওয়ার মতনই ছেলে, উঁচু পদে সরকারি চাকরি, টকটকে ফর্সা রং, দিব্যি নরম সরম চেহারা। কে জানতো বেটা ছেলের সঙ্গে বেটা ছেলের ভালোবাসা আর স্বামী স্ত্রীর মতো সম্পর্কও হয়। আর যদি হয়ও, সেটা তোর কপালেই হলো। সবই আমার ভাগ্য। সুপর্ণা বলল, মা এখন ভাগ্যের দোহাই দিয়ে কোনো লাভ নেই। ওরা কোনো ঝামেলা না করে গয়নাগুলো যে ফেরত দিয়েছে, এটাই যথেষ্ট। ওদের এত তড়িঘড়ি বিয়ে ঠিক করা দেখে আমার মনটা কুগাইছিল। আমি তখন সবে বিএ অনার্স পাস করে বিএড কমপ্লিট করে এমএ ভর্তি হয়েছিলাম। তোমরা আমার লেখাপড়াটাই শেষ করতে দাওনি। ছেলেটাকে প্রথম থেকেই আমার কেমন মেয়েলি স্বভাবের মনে হয়েছিল। তাও আমি ছেলেটার সঙ্গে কিছুদিন মেলামেশা করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে সে সুযোগটুকুও দাওনি। আমার প্রতি দাদার নির্লিপ্ততা, বৌদির ঔদাসীন্য, মাঝে মাঝেই দেওয়ালকে শুনিয়ে বাঁকা বাঁকা কথা বলা, আমাকে পরোক্ষে বোঝা ভাব, এই সবই আমি বুঝতে পারি মা। আমি কষ্ট করে টিউশনি করে এমএ পড়ছি, এটাতেও দাদা বৌদির বিরক্তি। বোবার শত্রু নেই ভেবে আমি সব কিছু ইগনোর করে চলছি, শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায়। সরমা বললেন, আমি বেঁচে থাকতে তোকে বোঝা ভাবলেই হলো? তোর বাবা সঞ্চয়ের টাকা না রাখতে পারলেও এই বাড়িটা আমার নামে করে দিয়ে গেছে। এই বাড়িতে তোরও সমান অধিকার। মা, বয়স হয়ে গেলে অধিকারের কোনো মূল্যই থাকে না, তখন কারো না কারোর উপর নির্ভর করতেই হয়। একটা বেকার ডিভোর্সি মেয়ের উপর কি নির্ভর করা যায়? তুমি বরং আমার চাকরি না পাওয়া পর্যন্ত আমার মতো একটু অ্যাডজাস্ট করে থাকো না। আমি একটা চাকরি পেয়ে গেলে
তোমাকে আমার কাছে রাখবো। সেখানে তুমি পরিপূর্ণ স্বাধীনভাবে থাকবে। তখন তোমার যা মন চায় সেটাই করবে। আর একটা কথা, দাদা বৌদির ধারণা আমাকে গা ভর্তি গয়না দেওয়ার পরও তোমার এখনো রাশি রাশি গয়না আছে। সরমা বলল, রাশি রাশি না থাকলেও বেশ কিছু তো আছেই। আর বৌমাকেও তো আমি কিছু কম গয়না দিইনি। সুপর্ণা বলল, তাহলে বরং বৌদিকে বাকি গয়নাগুলো দিয়েই দাও। আমার মনে হয় গয়না পেলে বৌদি আর অশান্তি করবে না। সরমা বললেন, তুই বড্ড বোকা। অশান্তির মূল কারণটাই তো তুই এখনো বুঝতে পারছিস না? সে তো সবসময়ই বলে দেশে হাজার হাজার ছেলে মেয়ে এমএ পাস করে বেকার বসে আছে। আপনার মেয়ে এমএ পাস করলেই কি চাকরি পাবে ভেবেছেন? চাকরি কি হাতের মোয়া? নাকি তার আর নতুন করে আবার বিয়ে হবে? আপনার মেয়ে সারা জীবনের জন্য আমাদের ঘাড়ে বসেই খাবে। আপনি বরং মেয়েকে বলুন সে এবার নিজে পছন্দ করে বিয়েটা করুক, তাহলে আমরা অন্তত একটু শান্তি পাই। সুপর্ণা বলল, বৌদি চাকরির ব্যাপারে ঠিক কথাই বলেছে মা। তবে আমি শুধু স্কুলের চাকরির পরীক্ষায় নয়, অন্য বিভিন্ন চাকরির পরীক্ষাও দিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস একটা না একটাতে ঠিক লেগে যাবে। না হলে শুধু টিউশনের ওপর ভরসা করে অনেকেই সংসার চালায়। আমিও না হয় সেটাই করব। দুটো তো পেট, দিব্যি চলে যাবে। শুধু তুমি একটু অ্যাডজাস্ট করে থেকো। সরমা বলল, কি বললি? তুই চাকরি পেলে আমাকে তোর কাছে রাখবি? কেন? তুই কি আর বিয়ে করবি না ঠিক করে ফেলেছিস? আর আমার নিজের বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? মা, আমি আর বিয়ে করব না ঠিক করেছি। এক বিয়েতে আমার যা শিক্ষা হয়েছে সেটা ভোলা আমার পক্ষে সম্ভব নয়। সরমা বললেন, দেখ মা, যতই নারী স্বাধীনতা নিয়ে বর্তমান প্রজন্মের মেয়েরা গলা ফাটাক, পুরুষই বল নারীই বল, সবার জীবনে একজন ভালো সঙ্গীর খুব দরকার। সঙ্গী ছাড়া একসময় জীবনটা মরুভূমির মতো লাগবে। তুই চাকরির জন্য লেগে থাক। তোকে সংসারী না দেখে গেলে আমি যে মরেও শান্তি পাবো না মা। বেশ কয়েক মাস সুপর্ণার কথা মতো সরমা চুপচাপ থাকছিল। ছোটোখাটো অশান্তি হচ্ছিল না এমনটা নয়। বৌদির মুখ দেখেই সুপর্ণা সেটা টের পেত। কিন্তু আগের মতো সরমা পেট খুলে মেয়েকে কিছু বলতো না। মাস আসতেক পর একদিন সুপর্ণা আনন্দে ঝলমল করতে করতে সন্ধ্যের পর বাড়ি ফিরতেই দাদা আর মার উত্তপ্ত গলা কানে এলো। দাদা বলছে, তাহলে একতলাটা ভাড়া দিতে দেবে না, এটাই তোমার শেষ কথা? সংসারের খরচ চালাতে এমনি হিমশিম খাচ্ছি, তার উপর এত খরচাপাতি করে বিয়ে দিয়ে বিয়েটাও তো টিকলো না। সারা জীবনের জন্য সুপু বোঝা হয়ে আমার কাঁধে চাপলো। ভাড়াটা পেলে আমার একটু সুরাহা হতো। এটা তুমি চাইবে কেন? মা বলল, বিয়েটা তুই দেখে দিয়েছিস, আর বিয়েটা না টেকার কারণটাও তুই জানিস। এই বিয়েতে তোকে একটা কানা করেও খরচ করতে হয়নি। ওদের দাবি দেওয়া না থাকলেও সুপুর সব গয়না আমি দিয়েছি। অনুষ্ঠান করতে সুপুর নামে তোর বাবার রেখে যাওয়া 5 লাখ টাকা নিয়েছিস। অনুষ্ঠান করতে তো অত টাকা লাগেনি, বাকি টাকাটা তো তুই নিয়েছিস। নিজের মায়ের পেটের বোনকে আজ নিজে মুখে বোঝা বলতে তোর একটুও বিবেকে বাঁধল না? নাকি সব বোধ বিবেক মনুষ্যত্ব বৌমার কাছে বিকিয়ে দিয়েছিস? আমার মুখ খোলাস না মন্দার। তোর বাবার চালু হার্ডওয়্যারের ব্যবসাটা সে বেঁচে থাকতেই গুটিয়ে দেবে ভেবেছিল, তার আগেই সে চলে গেল। সে মরতে না মরতেই তুই সেটা 80 লাখ টাকায় বিক্রি করে দিলি। ন্যায্য তো ওই টাকা 3 ভাগ হতো, পুরোটাই তুই মেরে দিলি। সেই টাকায় দোতলায় 2টো ঘরে এসি বসালি, গাড়ি কিনলি, মস্ত কালার টিভি কিনলি। তোর একবারও মনে হলো না মার ঘরেও একটা এসি বসিয়ে দিই? আমার ঘরের টিভিটা আজ 3 মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে, বলে বলেও ওটাকে সারিয়ে দেওয়ার গা করছিস না। আমার টিভি ছাড়া
কিভাবে সময় কাটবে সেটা একবার ভেবেছিস? আগে টিভিতে সিরিয়াল দেখলে বৌমা বলতো বাড়িটা নাকি আমি ক্রমশ বস্তি বাড়ির মতো করে ফেলেছি। এই জন্যই কি তুই টিভিটা সারিয়ে দিচ্ছিলি না? নাকি দুটো টিভির পেছনে টাকা খরচ করবি না বলে প্ল্যান করেছিস? তোর বাবার মৃত্যুর পর বৌমা যখন আমাকে নিরামিষ খেতে হবে বলে ঘোষণা করলো, তখন তুই ছেলে হয়ে একবার প্রতিবাদ করেছিলি? আমার কুসংস্কার ছিল না সেটা তো তুই জানতিস। তুই একটা কাপুরুষ মেরুদণ্ডহীন ছেলে। ন্যায় অন্যায়ের বোধটুকু তুই হারিয়ে ফেলেছিস। এই বাড়িতে আমি কিছুতেই ভাড়া বসাতে দেব না। ভাড়া বসালেই যে আমার অবস্থার কিছুমাত্র পরিবর্তন হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তোদের ইন্টেরিয়র দিয়ে সাজানো দোতলায় আমাদের যে থাকতে দিবি না সেটাও জানি। আমার আর সুপুর জায়গাটা তখন দোতলার চিলে কোঠায় হবে। সুপর্ণা এতক্ষণ স্থাণুর মতো এক পাশে দাঁড়িয়েছিল। সম্বিত ফিরতেই জোর করে মাকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। মাকে বলল, মা, তোমাকে আর কতবার বোঝাবো গায়ের জোরের কাছে অধিকারও মূল্যহীন। দাদা জোর করে তোমার কাছে বাড়িটা লিখিয়ে নিলে তুমি কি করবে? খবরের কাগজ পড়ো না? দেখতে পাও না চারিদিকে কি ঘটছে? মা, আজ আনন্দে লাফাতে লাফাতে আমি বাড়ি ফিরেছি সব্বাইকে একটা ভালো খবর দেওয়ার জন্য। এসেই মুডটা অফ হয়ে গেল। সরমা বললেন, কি খবর রে সুপু? আমার যা পোড়া কপাল! তোর বাবা চলে যাওয়ার পর ভালো কিছু তো এ জীবনে দেখলামই না। সুপর্ণা বলল, মা, আমি একটা স্কুলে চাকরি পেয়েছি। আজ স্কুলটাও দেখে এলাম। আসলে কনফার্ম না হয়ে খবরটা জানাতে চাইনি। গতবারে তো ভাইভাতে বাদ পড়েছিলাম, কিন্তু এমএ ডিগ্রিটা আর কাজে লাগলো না। আর একটা ব্যাপারে তোমার মতটা আমার খুব জরুরি মা। সরমা বললেন, ওরে দাঁড়া দাঁড়া, আমি কি সত্যি শুনলাম? হ্যাঁ মা, সত্যি এবার তোমার দুঃখের দিন শেষ। সরমা বললেন, তোর আর কি জরুরি কথা আছে বল। সুপর্ণা বলল, মা, প্রায় 7-8 মাস ধরে সূর্য বলে একটা ছেলের সঙ্গে আমার আলাপ ও একটা সম্পর্ক হয়েছে। সূর্য 3 বছর আগে একটা স্কুলে চাকরি পেয়েছে। ছেলেটি অনাথ আশ্রম থেকে বড় হলেও পরিচয়হীন নয়। ওর 1 বছর বয়সে একটা গাড়ি দুর্ঘটনায় ওর বাবা মা মারা যান। সূর্য চাকরি পাওয়ার পর প্রথম মাসের পুরো মাইনে ওই অনাথ আশ্রমে ডোনেট করে। উপরন্তু প্রতি মাসে 1000 করে টাকা দেয়। ওর ব্যবহার আর সান্নিধ্য আমার ভালো লাগে। বলতে পারো সূর্যর ওপর আমার একটা মায়া ও আকর্ষণ জন্মে গেছে। ও মাস 3 আগে আমার অতীতের ঘটনা জেনেও সরাসরি ওর ভালোবাসার কথা জানিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। আমি বলেছিলাম বিয়েটা আমার কাছে আতঙ্ক। আমি চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ের কথা ভাবতে চাই না। একটা চাকরি আর আমার মায়ের দায়িত্ব, এটা এখন আমার জীবনের প্রধান লক্ষ্য। আমি এখনো মনস্থির করতে পারিনি মা। সরমা বললেন, সুপু, তোর ওই ছেলেটির প্রতি মায়া জন্মে গেছে বলছিস? তুই কি জানিস মায়া আর ভালোবাসা মুদ্রার এপিঠ আর ওপিঠ? এই ছেলেটি যদি নামগোত্রহীন হতো তাহলেও আমি বলতাম সূর্য তোর উপযুক্ত জীবনসঙ্গী। যে ছেলের শরীরে এত মায়া দয়া, সে কখনো খারাপ ছেলে হতেই পারে না। তুই বিয়েটা করতে আর দ্বিধা করিস না। আমি রাজি হব বলছো? অবশ্যই রাজি হবি। আচ্ছা, ছেলেটি থাকে কোথায়? আপাতত একটা মেসে থাকে। সরমা বললেন, তুই এই চাকরি পাওয়ার কথা, বিয়ের কথা এখনই দাদা বৌদিকে বলবি না। তোদের বিয়ের পর আমি একসঙ্গে দুটো আনন্দের খবর জানাবো। মা, তুমি একবার সূর্যকে দেখবে না? কিভাবে দেখাবে? সুপর্ণা বলল,
মা, আমার মোবাইলে সূর্যের ছবি আছে। সরমা মুচকি হেসে বললেন, দেখা। এবার আমার সামান্য সংশয়টুকু ঘুচে গেল। কি বলছো? বলছি, তুই সূর্যকে ভালোবাসিস। বাহ, ছেলেটির বেশ বুদ্ধিদীপ্ত মায়ামাখা চেহারা তো। আমার খুব পছন্দ হয়েছে। আমি বলছি সুপু, তুই এবার খুব সুখী হবি। ঠিক 3 মাস পর সরমা একদিন ছেলেকে বৌমাকে ডেকে বললেন, মন্দার, আজ তোদের 2টো আনন্দের খবর আর একটা দরকারি খবর জানাবো। মন্দার বলল, হেঁয়ালি ছেড়ে কি বলতে চাও বলো। প্রথম খবরটা হলো, সুপু একটা স্কুলে চাকরি পেয়েছে। দ্বিতীয় খবর, সে সূর্য বলে একটা ছেলেকে নিজে পছন্দ করে আমার মতামত নিয়ে রেজিস্ট্রি বিয়ে করেছে। ওরা আমাকে আর তোদের প্রণাম করে আশীর্বাদ চাইতে এসেছে। দীপা বলল, সুপর্ণা চাকরিটা কবে পেয়েছে? 2 মাসের ওপর হলো পেয়েছে। চাকরি পাওয়ার খবরটাও তো জানালো না। বাহ, চমৎকার। আর চাকরি পেতে না পেতেই বিয়ে? বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করেনি? তার ছেলে কি করে? ছেলেটিও স্কুলে চাকরি করে। ওর নাম সূর্য। ছেলেটি অনাথ আশ্রমে মানুষ হয়েছে, আপাতত মেসে থাকে। বৌমা, তুমি না একদিন বলেছিলে সুপু নিজে পছন্দ করে বিয়ে করলে তোমাদের ঘাট থেকে বোঝা নামে। এবার কি মেয়ে জামাইকে ডাকবো বৌমা? মন্দার বলল, দাঁড়াও মা, পরে ডাকছো, আমার কিছু বলার আছে। তুমি আমাদের কিছু না জানিয়ে নামগোত্রহীন একটা হাঘরে ছেলের সঙ্গে সে সুপুর বিয়ে দিলে। সরমা বললেন, ছেলেটি নামগোত্রহীন হলেও আমার আপত্তি ছিল না, কিন্তু সূর্যর 1 বছর বয়সে ওর বাবা মা মারা যান। একবার তো তুই ছেলের নাম, গোত্র, পরিচয়, আভিজাত্য, বাড়িঘর দেখেই বিয়েটা দিয়েছিলি। যাকগে, ছাড়। এবার দরকারি খবরটা শোন। মন্দার বলল, আরও খবর? হ্যাঁ বাবা, আমি এই বাড়িটা তোর বাবার নির্দেশ মতো দানপত্র করে তোদের দুজনকে সমানভাবে ভাগ করে দিয়েছি। হয়তো এত তাড়াতাড়ি ডিসিশনটা নিতাম না। এই বাড়িটুকু আর সামান্য কিছু গয়নায় তো আমার শেষ সম্বল ছিল। আমার জীবিতকালে এটা হাতছাড়া করার ইচ্ছে ছিল না, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম আমার মৃত্যুর পর তুই গায়ের জোরেই পুরো বাড়িটা অধিকার করবি। তাই 1 তলাটা সুপু আর 2 তলাটা তোর নামে দানপত্র করে দিলাম। তোর বাবা প্ল্যান করেই বাড়ি ঢোকার আলাদা করে রাস্তাও করে রেখে গেছে। আর বৌমাকে বলছি, দানপত্র করার খরচটা আমি গয়না বেচেই করেছি। 2 তলায় তো তোদের আধুনিক আসবাব দিয়ে সাজানোই আছে। 1 তলার পুরনো ফার্নিচারগুলো সুপুর থাকবে। তোরা আর আমি 7 দিনের মধ্যেই 2 তলায় শিফট করলে ওরা এখানেই ওদের সংসার শুরু করবে। মন্দার বলল, এত বড় অন্যায়টা তুমি করতে পারলে মা? বাবার মৃত্যুর পর তোমার দেখাশোনা, খাওয়া দাওয়ার খরচ সুপু করেছিল। এতদিন ধরে তোমার মেয়ের খাওয়া পড়ার খরচও তো আমিই করেছি। তুমি ভাবলে কি করে এরপরেও তোমাকে আমাদের কাছে রাখবো? সরমা বলল, আমাদের পিছনে যে তুই একটা টাকাও খরচ করিসনি সেটা তুই খুব ভালো করেই জানিস। তোর বাবার ব্যবসা বিক্রির টাকার হিসেব চাইলে দিতে পারবি। সেই টাকা যখন ধাপ্পা দিয়ে পুরোপুরি গাছ করেছিস, তখন এই বাড়িটাও যে ভবিষ্যতে করবি না তার নিশ্চয়তা কি? তুই যে এরপরেও আমাকে আর দেখবি না সেটা আমি আগেই জানতাম বাবা। তোর বাবা ভাগ্যবান মানুষ, তাকে সন্তানের এই রূপটা দেখতে হলো না। বাকি জীবন আমার মেয়েই আমার দায়িত্ব নেবে। কই সূর্য, সুপু, তোরা এবার এসে দাদা বৌদিকে প্রণাম কর। মন্দার বলল, থাক মা, যথেষ্ট ন্যাকামি হয়েছে। আমি তোমাদের কারো মুখ আর দেখতে চাই না।